ঈদ মোবারক। স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে, আপনাদের সাথে আছি সৌমিত্র শুভ্র। টানা তৃতীয় রাতের বিক্ষোভ, সহিংসতায় অগ্নিগর্ভ ফ্রান্স। বৃহস্পতিবার রাতেও নজিরবিহীন দাঙ্গা হলো রাজধানী প্যারিস সহ অন্তত 10 শহরে। ধরপাকড়ের শিকার প্রায় 900 ফরাসি। পুলিশের হাতে 17 বছর বয়সী কিশোর হত্যার ঘটনায় তারা চান উপযুক্ত বিচার। দাঙ্গা মোকাবেলায় 40,000 অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করলেও হয়নি পরিস্থিতির উন্নতি। উল্টো লুটপাট, ভাঙচুর, অগ্নিসন্ত্রাসের শিকার ফরাসি শহরগুলো। এই অবস্থায় ইইউ সম্মেলন থেকে তড়িঘড়ি দেশে ফিরেছেন ফরাসি প্রেসিডেন্ট। কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না ফ্রান্সের বিক্ষোভ সহিংসতার। বৃহস্পতিবার তৃতীয় রাতের মতো নজিরবিহীন দাঙ্গা হয় রাজধানী প্যারিসে। তাছাড়া মার্সেলি, নান্তেরে, লিলের মতো আরও 10টি শহরে ছড়িয়েছে অগ্নিসন্ত্রাস। চলছে লুটপাট। ক্ষুব্ধ ফরাসিদের অভিযোগ, ট্রাফিক আইন অমান্য করার অজুহাতে কাউকে হত্যা করা দণ্ডনীয় অপরাধ। কিশোর নাহেলকে গুলি ছোড়ার পেছনে ছিল বর্ণবাদের মতো ভয়াবহ ইস্যু। অভিযুক্ত পুলিশ কর্মকর্তার উপযুক্ত শাস্তিও দাবি করেন তারা। নাহেল খুবই ভালো ছিল, সে শয়তান বা ঠগ নয়। গণমাধ্যম বা পুলিশের বিবৃতিতে যা বলা হচ্ছে সেসব সত্য নয়। কোনো কারণ ছাড়াই তাকে হত্যা করা হলো। লাইসেন্স না থাকায় পালানোর চেষ্টা করছিল সে। কিন্তু এই অপরাধের জন্য কাউকে হত্যা করা হবে? আমাদের পুলিশ ফোর্স ক্লান্ত, তাদের আরও প্রশিক্ষণ আর লোকবলের প্রয়োজন। তাদের বিরুদ্ধে বারবারই বর্ণবাদের মতো ইস্যুগুলো সামনে আসছে। কখনো ধনী ফরাসিদের সাথে এমন আচরণ করা হয় না। বিক্ষোভ সহিংসতার মাধ্যমেও সমাধান আসবে না। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফ্রান্স জুড়ে 40,000 অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সাথে ক্ষুব্ধ ফরাসিদের ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন ম্যাক্রন প্রশাসন। যানবাহন, স্কুল, টাউন হল, সোশ্যাল সেন্টারে অগ্নিসংযোগ করে আসবে না কিশোর হত্যার বিচার। এর মাধ্যমে শুধু সামাজিক সমস্যাই বাড়বে। ক্ষুব্ধ ফরাসিদের বলবো, ঘরে ফিরে যান, কারণ রাজপথে বাড়ানো হয়েছে পুলিশের উপস্থিতি। তাছাড়া টেকনোলজিক্যাল সহযোগিতায় খুঁজে বের করা হবে দাঙ্গাবাজদের। দেশে স্থিতিশীলতা ফেরাতে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ফরাসি পুলিশকে। মঙ্গলবার নান্তেরে শহরে লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছিলেন 17 বছরের আলজেরীয় বংশোদ্ভূত ফরাসি কিশোর মোহাম্মদ নাহেল। বিধিমালা অমান্য করায় তার দিকে গুলি ছোড়ে ট্রাফিক পুলিশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কিশোরের। এ ঘটনায় প্রতিবেশী দেশ বেলজিয়ামেও ছড়িয়েছে আন্দোলন। ইউরোপের ওই দেশটিতেও প্রচুর আলজেরীয় এবং মুসলিম অভিবাসীরা রয়েছেন। মৌলি ইসলাম, যমুনা নিউজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সহকর্মী আবু তাহির ফ্রান্স থেকে যোগ দিচ্ছেন। তাহির, কি অবস্থা এখন ফ্রান্সের, এবং প্রবাসী বাংলাদেশিদের কেউ কেউ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি বলেছেন, সেই সংখ্যাটা এবং ক্ষতির ধরন সম্পর্কে আর কোনো সুনির্দিষ্ট তথ্য পেয়েছেন? অবস্থা যা ছিল ঠিক তাই, মানে আজকের রাতকেও এখানকার জনসাধারণ মনে করছেন যে ভয়াবহ রাত হবে, এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে অনেকগুলা শহরে কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে। মানে আন্দোলনকারীরা রাত 11টা-12টার পর থেকেই, যখন অন্ধকার হয় ঠিক তখনই তারা কিন্তু রাস্তায় নেমে আসেন, এবং তাদের আন্দোলনের ধরন কিন্তু একদম ভিন্ন। 15-20 জন করে একটা গ্রুপ করেই তারা কিন্তু আন্দোলনে নামছেন। রাস্তায় নেমেই ডাস্টবিন গুলো রাস্তায় দিয়ে ব্যারিকেড দিচ্ছেন এবং সেখানেই ডাস্টবিন গুলোতে আগুন লাগাচ্ছেন। তারপরেই কিন্তু তারা দোকানগুলোতে আক্রমণ করছেন, দোকান লুটপাট করছেন। আমরা একটু আগেও আমাদের দোকান বা প্রতিষ্ঠানগুলোতে স্থানীয় যে মিউনিসিপ্যালিটি আছে সেখান থেকে কিন্তু ফোন করা হয়েছে এবং বলা হয়েছে যে রাত 9টার পরে দোকান বা প্রতিষ্ঠান খোলা না রাখতে, এবং গাড়ি বা যাদের পার্কিং এ সমস্যা নেই তাদেরকে পার্কিং এর ক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে। এটি হচ্ছে মানে মূল বাস্তবতা। যদিও প্রেসিডেন্টের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু এক ধরনের অনুরোধ বলা হয়েছে, বা পিতামাতাকে বলা হচ্ছে যে 18 বছরের যাদের নিচে সন্তান আছে তাদেরকে রাস্তায় বের হতে না দিতে। কিন্তু পরিস্থিতিটা ঠিক এখন এমন অবস্থায় গেছে যে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক বা অর্থনৈতিক নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু হুমকি, এবং সম্প্রীতির জন্য কিন্তু এটা হুমকি স্বরূপ বলা চলে। আমাদের বাংলাদেশে ঠিক কতজন আক্রান্ত হয়েছেন বা ঠিক কয়েকটি প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে এই সংখ্যাটাই এখনো জানা যায়নি। তবে অনেকগুলো বড় প্রতিষ্ঠান, বিশেষ করে গ্রোসারি প্রতিষ্ঠানে কিন্তু হামলা হয়েছে। ইন্টারনেট কাফে বা ট্যাক্সিফোন যেটাকে বলা হয়েছে সেগুলোতেও কিন্তু হামলা হয়েছে, লুটপাট হয়েছে। আচ্ছা, ক্ষতিগ্রস্ত কি পরিমাণ হয়েছেন সংখ্যা না জানা গেল, ক্ষতিগ্রস্ততার ব্যাপকতা অনুভব করতে পারছি। তাহির, আর একটি বিষয়, আন্দোলনকারীদের সম্পর্কে কি ধরনের তথ্য এখন পর্যন্ত পেয়েছেন আপনারা? যেহেতু একজন অভিবাসী কিশোর নিহত হওয়া এই ঘটনার একরকম স্পার্ক বা সূত্রপাত বলা যেতে পারে,
আন্দোলনকারীদের মধ্যে অভিবাসীর সংখ্যা রয়েছে কিনা বা উপস্থিতি রয়েছে কিনা, কোনো বিশেষ সংগঠন এর নেতৃত্ব বা এটি সংগঠিত করতে কাজ করছে কিনা, এমন কোনো তথ্য পাওয়া গেছে? পর্যন্ত যতটুকু জানি যে নাহালের মার নেতৃত্বেই কিন্তু আন্দোলন হচ্ছে, মানে রাহানের মা সকল অভিবাসী শব্দটা আসলে এখানে ব্যবহার করার সুযোগ নেই, কারণ যারা আরব বা অন্যান্য সম্প্রদায় তারা কিন্তু 2, 3, 4 জেনারেশন অলরেডি কিন্তু এখানে অতিক্রম করে ফেলেছে। তার এই জন্য শুধু যে আরব বা আফ্রিকানরা বা অন্য অভিবাসীরা আন্দোলন করছেন ঠিক তা না, ফরাসি জনসাধারণ কিন্তু আন্দোলন করছেন, কারণ পুলিশ যে কাজটি করেছে সেটি সম্পূর্ণ অনৈতিক। এটি ফ্রান্সের মতো দেশে কোনোভাবেই এখানকার জনসাধারণ মেনে নিতে পারছেন না। এবং আমরা জানি যে আজকে কিন্তু এই আন্দোলনকারীরা সাংবাদিককে একজনকেও মারধর করেছেন, যেখানে নান্তিয়ার এলাকা, যে এলাকাতে এই ঘটনাটি ঘটেছিল, 250 জন পুলিশ কিন্তু আক্রান্ত হয়েছে, 875-এর উপরে কিন্তু মানুষ আন্দোলনকারীদেরকে গ্রেফতার করা হয়েছে। এবং আন্দোলনকারীরা এখানে 18 বছরের নিচে ম্যাক্সিমাম, মানে 15, 16, 17 বছর কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরাই কিন্তু আন্দোলন করছে। আবার এর ভিতরে অনেকটা সিন্ডিকেট প্রবেশ করেছে যারা লুণ্ঠন করছে। আন্দোলনকারীরা বোঝানোর চেষ্টা করছে যে তারা লুণ্ঠনের সাথে সম্পৃক্ত না, কিন্তু এখানে এই আন্দোলনের ভিতরে লুণ্ঠনকারীরা প্রবেশ করেছে এবং সরকার থেকে কিন্তু বলা হচ্ছে যে এই আন্দোলন বন্ধ না করলে এটি কিন্তু আসলে নাহাল হত্যার বিচারের সমাধান নয়। সরকার যথেষ্ট চেষ্টা করছে, পুলিশ হত্যা করেছিলেন তাকে কিন্তু আজকে রিমান্ডেও নিয়েছে। সুতরাং এখন একটা হযবরল পরিস্থিতির মধ্যেই কিন্তু যাচ্ছে, বলা যাচ্ছে না ঠিক কিভাবে বা কোন পর্যন্ত, যেহেতু 3 জুলাই বলা হয়েছে যে 3 জুলাই পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা বা সবাইকে নিরাপদে চলার জন্য, সুতরাং অপেক্ষা করতে হবে 3 জুলাই পর্যন্তই যে সরকার আসলে কোন মুভমেন্টের দিকে যাচ্ছে। আচ্ছা, যা হোক, আপনারা নিরাপদে থাকবেন। বাংলাদেশি যারা রয়েছেন, বাংলাদেশি বংশোদ্ভূত বা অন্য যারা অভিবাসী রয়েছেন, প্রবাসী, সবার জন্য আমাদের সেই উদ্বেগটুকু জানিয়ে রাখতে চাই। সকমে আবু তাহের যুক্ত হয়েছিলেন ফ্রান্স থেকে। কানাডায় বাংলা মেলার আয়োজন করেছে প্রবাসী বাংলাদেশিরা। কুইবেকে এই আয়োজন করে বাংলাদেশ সোসাইটি অব মন্ট্রিয়াল। সেন্ট জন বাপ্টিস্ট ডে উপলক্ষে হয় এই মেলা। এতে অংশ নেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। দুপুর থেকে রাত পর্যন্ত চলা এই বাংলা মেলায় হরেক রকম খাবার, কাপড় ও গহনার স্টল দেওয়া হয়। এছাড়া মেলার আকর্ষণ বাড়াতে এই সময় বিশেষ শিল্পী হিসেবে বাংলাদেশ থেকে গান পরিবেশন করতে যান বিবি নাজনীন ও ফকির শাহাবুদ্দিন। আরও সঙ্গীত পরিবেশন করেন মিলি ইসলাম, রুমা কর ও পিনকো। বাংলাদেশ সোসাইটি অব মন্ট্রিয়ালের সভাপতি এজাজ আক্তার তৌফিক ও প্রধান স্পন্সর নজরুল আলম শানু উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ঈদের দিনে সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় ক্ষোভে উত্তাল মুসলিম বিশ্ব। বারবার মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ পোড়ানোর অনুমতি দেয়ায় সুইডিশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে অনেক দেশে। ক্ষুব্ধ তুর্কি প্রেসিডেন্ট এরদোগান হুমকি দিয়েছেন সুইডেনের ন্যাটো সদস্য পদে ভেটো দেয়ার। কোরআন পোড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছেন পশ্চিমা বিশ্বের নেতারাও। সুইডেনে গত কয়েক বছরে অনেকটা নিয়মিত হয়ে উঠেছে এই দৃশ্য। বিক্ষোভের অংশ হিসেবে বেছে নেওয়া হচ্ছে কোরআন পোড়ানোকে। বুধবার ঈদুল আজহার দিন রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে কোরআনে আগুন দেন 2 ব্যক্তি। মুসলিমদের প্রতিবাদ সত্ত্বেও বাক স্বাধীনতার অজুহাতে যে কর্মসূচির অনুমতি দেয় সুইডিশ পুলিশ। সুইডেনের এ ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে মুসলিম দেশগুলোতে। বৃহস্পতিবার ইরাকের রাজধানী বাগদাদে সুইডিশ দূতাবাসের সামনে জড়ো হন কয়েকশো বিক্ষোভকারী। দাবি জানান সুইডিশ রাষ্ট্রদূতকে বহিষ্কারের। কোরআন আমাদের সম্মান, আমাদের নৈতিকতা, আমাদের জীবনের সংবিধান। আমরা জীবন দিয়ে হলেও কোরআনকে রক্ষা করব। কোরআন পোড়ানোর প্রতিবাদ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও মরক্কো সহ কয়েকটি দেশের সরকার প্রধান। সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। আমরা অহংকারী পশ্চিমা বিশ্বকে দেখিয়ে দিব মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থকে অবমাননা করা মত প্রকাশের স্বাধীনতা নয়। উস্কানিমূলক ও হুমকির রাজনীতির কাছে তুরস্ক কখনোই মাথা নত করবে না। নিন্দা জানিয়েছেন পশ্চিমা বিশ্বের অনেক নেতাও। যুক্তরাষ্ট্র বলেছে এমন ঘটনা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়। কোনো কিছু বৈধ মানে এই নয় যে সেটা সঠিক। বাক স্বাধীনতার নামে ধর্মীয় গ্রন্থ পোড়ানো অসম্মানজনক। সুইডেনের ন্যাটোতে যোগদানের জন্য হাঙ্গেরি ও তুরস্কের সমর্থন আদায়ে আমরা আহ্বান জানিয়ে যাব। এর আগেও সুইডেনে কোরআন পোড়ানো নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানায় তুরস্ক। বিশ্লেষকরা বলছেন বারবার এমন ঘটনায় সুইডেনের ন্যাটো সদস্যপদ শঙ্কায় পড়বে, কারণ সামরিক জোটটি সদস্যপদ পেতে তুরস্কের সমর্থন লাগবে স্টকহোমের। হিমাদ্রিতা বর্মন, যমুনা নিউজ।
তীব্র দাবদাহে পুড়ছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল এবং মেক্সিকো। এরই মধ্যে মার্কিন দুই রাজ্য টেক্সাস ও লুইজিয়ানায় 14 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। গরমে মেক্সিকোতে এক সপ্তাহে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 67 জন। দেশটিতে তাপের কারণে চলতি বছর মৃতের সংখ্যা 100 ছাড়িয়েছে, যা গত বছরের তুলনায় 3 গুণ। চলতি সপ্তাহে 40 ডিগ্রি সেলসিয়াস বা তার থেকে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে মেক্সিকোয়। সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছেন যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী নুয়েভো লিওন প্রদেশে। মূলত পানি শূন্যতা এবং হিট স্ট্রোকের কারণেই ঘটেছে এসব মৃত্যু। জাতিসংঘের গবেষণা অনুসারে এক দশকে দাবদাহে বিশ্বে প্রাণ গেছে 70,000 মানুষের। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোয় ভর্তির ক্ষেত্রে অশ্বেতাঙ্গ কোটা বাতিলের নির্দেশ দিলেন সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার ঐতিহাসিক রায়ে বলা হয়, অশ্বেতাঙ্গদের অগ্রাধিকার দিয়ে ভর্তি কার্যক্রম চালাতে পারবে না কোনো বিশ্ববিদ্যালয়। এ নিয়ে দেশ জুড়ে চলছে আলোচনা সমালোচনা। রায়ের বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার দাবি, এতে বাধাগ্রস্ত হবে বৈষম্য দূর করার লড়াই। মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণ করে নিজেদের অবস্থান উন্নয়ন করেছেন বহু কৃষ্ণাঙ্গ ও সংখ্যালঘু শিক্ষার্থী। দেশটিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য চালু ছিল বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিশেষ কোটা, যাতে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায় তারা। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টস ফর ফেয়ার অ্যাডমিশন নামের একটি সংগঠন গেল বছরের অক্টোবরে এই কোটার বিরুদ্ধে মামলা করে। দাবি করা হয়, এতে সাধারণ শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই মামলার জেরেই এমন রায় দিল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আদালত বলছে, কোটা পদ্ধতি 1964 সালের নাগরিক অধিকার আইনের লঙ্ঘন। যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার স্পষ্ট বলে যে শিক্ষাক্ষেত্রে জাতিগত বিষয়টি আসতে পারে না। শিক্ষার্থীর যোগ্যতাই তার প্রথম পরিচয়, গায়ের রং নয়। তবে এই রায়ের বিরোধিতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, আমেরিকার এগিয়ে চলার জন্য একসাথে চলার কোনো বিকল্প নেই। সেই সাথে শিক্ষার্থীর আবেদনপত্র বিবেচনার সময় তার প্রতিকূল পরিস্থিতির বিষয়টিও বিবেচনায় আনা উচিত। এই রায় শেষ সিদ্ধান্ত হতে পারে না। একটি শিক্ষা প্রতিষ্ঠান তখনই সম্পূর্ণ যখন সব জাতি শিক্ষার্থীদের উপস্থিতি থাকে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কোটার প্রয়োজন আছে, কেননা আমেরিকায় এখনো বৈষম্য বিদ্যমান। এগিয়ে যেতে হলে সবাইকে সাথে নিয়ে চলতে হবে। 60-এর দশক থেকে শুরু হওয়া এই কোটা বাতিল নিয়ে শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। চামড়ার রঙের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়া অনুচিত। আবেদনপত্রে এমন সুযোগ থাকা বৈষম্যকে বাড়িয়ে দেয়। সাধারণ শিক্ষার্থীদের নাগরিক অধিকার লঙ্ঘিত হয়। জাতিগত সমতার লড়াইকে আদালত আরো কঠিন করে দিল। কোটার কারণে অনেকেই ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেত। যেসব বিশ্ববিদ্যালয়ে এর মধ্যেই এই কোটা তুলে দেওয়া হয়েছে, তারা কি আসলেই সুফল পেয়েছে? তবে এই রায়কে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শিক্ষার্থী অধিকার সংস্থা। আগে থেকেই যুক্তরাষ্ট্রের 9টি রাজ্যে জাতিভিত্তিক কোটার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির উপর নিষেধাজ্ঞা রয়েছে। হিমাদ্রিতা বর্মন, যমুনা নিউজ। সংযুক্ত আরব আমিরাতে বার্ষিক কেন্দ্রীয় সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদ। বৃহস্পতিবার হয় এই আয়োজন। এদিন প্রবাসীদের নানা দাবি তুলে ধরেন সংগঠনের নেতাকর্মীরা। বিমানবন্দরের হয়রানি দূর করা, সরকারি খরচে প্রবাসীদের লাশ দেশে পাঠানো, দূতাবাস ও কনসুলেট সেবা বাড়ানোর দাবি জানান তারা। এছাড়া কার্ড বিনামূল্যে প্রবাসীদের প্রবাসী কল্যাণ প্রদানের আহ্বানও জানান বক্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ওমর ফারুক, সঞ্চালনার দায়িত্বে ছিলেন শহীদ সারওয়ার ও মোতাব্বির হোসেন। প্রধান অতিথি ছিলেন শিল্পপতি ফখরুল ইসলাম খান সিআইপি। প্রধান বক্তা ছিলেন নুরনবী খোকন, নাসির উদ্দিন, ইঞ্জিনিয়ার মোকাদ্দেস। এছাড়া আরও উপস্থিত ছিলেন কালাম মাহমুদ, ইসমাইল হোসাইন, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, জুনায়েদ আলম, নুরুল ইসলাম, ইয়াকুব বাদশাহ, মোহাম্মদ ইউনুস সহ আরও অনেকে। এদিকে জসিম মজুমদারকে সভাপতি, নাসির উদ্দিন মিলনকে সাধারণ সম্পাদক ও জুনায়েদ আলমকে সাংগঠনিক সম্পাদক করে 171 সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সহযোগিতায় ছিল আল আতিক বিল্ডিং কন্ট্রাক্টিং ও আল রহমানিয়া বিল্ডিং মেইনটেন্যান্স। আপনারা সবাই রেমিটেন্স বৈধ পথে পাঠাবেন, এটা আপনাদের কাছে আমরা আহ্বান জানাই। আসলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, প্রবাসীদের যে লাশ সরকারি খরচে বাংলাদেশে সরকারি খরচে যেন হস্তান্তর করা হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF থেকে 300 কোটি রুপি অর্থ ছাড় পেতে কর্মী পর্যায়ের চুক্তিতে পৌঁছেছে পাকিস্তান। এখনও বৈশ্বিক ঋণদাতা বোর্ডের চূড়ান্ত অনুমোদন বাকি। গেল 70 বছরের মধ্যে চরম অর্থমন্দা পার করছে দক্ষিণ এশিয়ার দেশটি। নিরুপায় হয়ে মুদ্রা তহবিলের কাছে ঋণের আবেদন করে পাকিস্তান। সেই প্রক্রিয়া শুরুর 8 মাস পেরোলেও হাতে আসেনি কোনো ঋণ। IMF-এর দেয়া বিভিন্ন শর্ত পূরণ করার চেষ্টা করছে দেশটি। এরই ধারাবাহিকতায় সোমবার সুদের হার 22% পর্যন্ত উন্নীত করে কেন্দ্রীয় ব্যাংক। বন্যা, ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দেশটি। দুর্যোগ মোকাবেলায়
বিলিয়ন ডলার সহযোগিতা দিয়েছে প্রতিবেশী ও মিত্র দেশগুলো। তার উপর রাজনৈতিক পরিস্থিতিও উত্তাল। সে কারণে কয়েক দফা পিছিয়েছে ঋণ প্রদানের কর্মসূচি। মে মাসে বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছিল 38% পর্যন্ত। রিজার্ভও ঠেকেছে তলানিতে। এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।